আজ 29 এপ্রিল 2026। আজকে শেষ হলো 17তম পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়। কি হবে এবার নির্বাচনের ফলাফল? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? কি হতে পারে তৃণমূলের ফলাফল? কি হতে পারে বিজেপির ফলাফল? বাম আইএসএফ এসডিএফ জোট কি এবার নির্বাচনে কোনো চমক দেবে? নমস্কার, আমি গৌতম ব্যানার্জি, আর ইউ উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে নির্বাচনী ফলাফল পর্যালোচনার প্রথম পর্ব আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন, আমরা আপনাদের অভিনন্দন জানাই। আজ পর্যালোচনা করব দ্বিতীয় পর্বের নির্বাচনের ওপরে। প্রথম দফার মতো দ্বিতীয় দফা তো প্রায় 90% ওপরে ভোট পড়েছে। এখন এই ভোটটা কি প্রতিষ্ঠান বিরোধী ভোট, নাকি এসআইআর ভয়জনিত কারণে এত ব্যাপক সংখ্যায় ভোটদান? এটা জানতে হলে আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এত জটিল সমীকরণ এর মধ্যে রয়েছে। ধরুন প্রায় 80 থেকে 85 লক্ষ নাম তো এমনি বাদ গিয়েছিল, সেখানে 28 লক্ষ যে ট্রাইব্যুনালে নাম এসেছে তার মধ্যে মাত্র 1,500 নাম বিবেচিত হয়েছে ভোটদানের জন্য। বাকি যে বিপুল পরিমাণ যে ভোটটা, যেটা যারা দিতে পারলেন না ভোটাররা, তাদের মধ্যে বিজেপির সমর্থক কতজন, তৃণমূলের সমর্থক কতজন, বাম আইএসএফ জোটের সমর্থক কতজন, এটা কিন্তু বলা খুব অনিশ্চিত, বলা সম্ভবই নয়। এখন এই 92 থেকে 93% ভোট যদি এসআইআর টোটাল সিস্টেমের বিরোধিতার ভোট হয়, তবে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তো বাড়তি সুবিধা পেতে পারে এবং তাদের চতুর্থবার সরকার গড়ার দিকে তারা অগ্রসর হতে পারবে, অ্যাডভান্টেজ পাবে। আর যদি এই 92 থেকে 93% যে ভোটটা, সেটা যদি তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার ভোট হয়ে থাকে, তবে সামগ্রিক যে তৃণমূল বিরোধী যে ভোটটা, সেটা একীভূত হয়ে সম্ভবত প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির ঝুলিতে পড়তে পারে। সেক্ষেত্রে বিজেপির কিন্তু একটা সরকার গড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতেই পারে। তবে দুটি পর্যায়ের সার্বিক যে ভোট দান হয়েছে, সেখানে বিশ্লেষণ করলে কতগুলো, আমি গত ভিডিওতে কতগুলো কথা বলেছিলাম, অ্যাডভান্টেজ পজিশনে রেখেছিলাম তৃণমূলকে, মূলত সংখ্যালঘু ভোট এবং বিভিন্ন রকম যে সামাজিক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির ভিত্তিতে। সেই জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা নির্ভর করছে কিন্তু বাম এবং আইএসএফ জোট কতটা ভোট টানতে পারলো তার উপরে। অর্থাৎ বিজেপির ভালো ফলাফল যেমন বাম আইএসএফ জোটের ভোট টানার উপর নির্ভর করছে, ক্ষমতা আসাটাও কিন্তু অনেকটা নির্ভর করছে ওই জোটের কতটা ভোট টানবে তৃতীয় পক্ষ, কতটা ভোট কাটবে তার উপরে। ঠিক তেমনিভাবেই তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু বাম এবং আইএসএফ জোট মূলত তাদের সংখ্যালঘু ভোট কতটা কাটতে পারবে বা কেটেছে তার উপরে কিন্তু রেজাল্টটা অনেকাংশে কিন্তু নির্ভর করবে। তবে সামগ্রিক যা পরিস্থিতি, যেভাবে এবার নির্বাচনটা হয়েছে, রক্তপাতহীন নির্বাচন, বহু দিন পর, বহু নির্বাচনের পর পশ্চিমবঙ্গ এরকম একটি খুনাখুনিহীন, রক্তপাতহীন একটা নির্বাচন দেখলো। আশা করি নির্বাচনী ফলাফল বার হওয়ার পরও এই স্থিত অবস্থাটা কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর সাহায্যে নির্বাচন কমিশন অন্তত বজায় রাখতে। এবার আসি আলোচনায়, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। আমি আগেই বললাম
এই প্রত্যাবর্তন এবং পরিবর্তনের অঙ্কটা খুব জটিল। আমরা যা বলছি সেটা কিন্তু অনুমান নির্ভর। যদি এই 93% ভোট এসআইআর পদ্ধতির বিরুদ্ধে, নাম বাদ যাওয়া, মানুষের হয়রানি, সারা দেশ জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি বা সাম্প্রদায়িক যে সমস্যাগুলো তৈরি হয়েছে তার বিরুদ্ধে হয়ে থাকে, তবে এই রাজ্যের 15 বছর ধরে তৃণমূল ক্ষমতা থাকায় যে অ্যান্টি ইনকামবেন্সি ভোট, দুর্নীতির অভিযোগ, শিল্প সেভাবে না থাকা, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, নারী নির্যাতন, এই ধরনের বিভিন্ন রকম ইস্যু থাকা সত্ত্বেও বিভিন্ন রকম সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে, স্বাস্থ্য এবং সড়ক পরিকাঠামোয় উন্নয়ন, এই সমস্ত কারণে তৃণমূল অন্ততপক্ষে 155 থেকে 160টা আসন কিন্তু পেতেই পারে, এটা আমার অনুমান। খুব খারাপও যদি হয় তৃণমূল হয়তো 115টার নিচে নামবে বলে আমার মনে হয় না। বিরোধী ভোট বিভিন্ন ভাগে বিভক্ত হওয়াটাও কিন্তু তৃণমূলের চতুর্থবার সরকার গড়ার একটা অন্যতম প্লাস পয়েন্ট হতে পারে। এবার আসি বাম আইএসএফ জোটের ফলাফল সম্বন্ধে বিশ্লেষণে। বাম এবং আইএসএফ জোট তারা কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পাশাপাশি দুর্নীতি, নারী নির্যাতন, যে সাম্প্রতিক যে ঘটনাগুলো রাজ্যে ঘটে গেছে সেগুলোকে ইস্যু করে, অর্থাৎ একটা সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা, অর্থাৎ সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলোকে সামনে রেখে এবার ওরা নির্বাচনের ময়দানে কিন্তু একত্রিত হয়ে লড়তে নেমেছে। যদি এসআইআর বিরোধিতা বা বিজেপি বিরোধিতাকে সামনে রেখে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে থাকে, সেক্ষেত্রে বামেদের কিছু আসন হয়তো আসলেও আসতে পারে। খুব খারাপও যদি হয়, যদি অন্তত 6 থেকে 8%, 10% ভোট যদি বামেরা পায়, সেক্ষেত্রে 0 থেকে 3টে সিট তারা পেতেই পারে। এই যে জনমুখী যে আন্দোলনগুলো বা যে রাজনৈতিক ইস্যুগুলো বামেরা সামনে তুলে এনেছে, সেইকে মানুষ প্রভাবিত হয়ে যদি তৃণমূল এবং বিজেপি থেকে অন্তত 5% করে 5% যদি ভোট সুইং হয়, সেক্ষেত্রে কিন্তু বামেদের আসন সংখ্যা মোটামুটি 15 থেকে 25টার কাছে যেতে পারে। আর যদি এই যে ইস্যুটা মানে প্রধান ইস্যু হয়ে ওঠে এবারে নির্বাচনে, যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কর্মসংস্থান, এই ইস্যুগুলো যদি প্রধান ইস্যু হয়ে দাঁড়ায় এইবারের নির্বাচনে, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেক্ষেত্রে যদি তৃণমূল এবং বিজেপি থেকে অন্তত 10 থেকে 12% ভোট সুইং হয়, সেক্ষেত্রে কিন্তু বামেরা একটা খুব ভালো সংখ্যা সিট পেতে পারে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা 60 থেকে 70-75টাও হতে পারে। তবে এর বেশি বর্তমান এই পরিস্থিতিতে বামেদের পক্ষে আসন নেওয়া সম্ভব বলে আমার মনে হচ্ছে না। যদি হয় তাহলে সেটা একটা রাজনৈতিকভাবে কি বলবো, যে একটা মিরাক্কেল বলা যেতে পারে। তবে সেই সম্ভাবনাটা আমার ক্ষেত্রে মনে হয় খুব বেশি হলে 15 থেকে 20%-এর বেশি নয়, অন্তত বর্তমান সময়ের বা বামেদের সাংগঠনিক অবস্থার পরিপ্রেক্ষিতে। জনগণদেবতার মনে কি আছে সেটা তো বলা খুব কঠিন। তবে ভোটের যে সংখ্যাতত্ত্ব বা বাস্তবিক অবস্থার পরিপ্রেক্ষিতে বা সাংগঠনিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলছি,
এবার আসি বিজেপির প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল এবার নির্বাচন যেভাবে নির্বাচন কমিশনের কঠোর ঘেরাটোপের মধ্যে হয়েছে, যেভাবে আইএসআরে একটা বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে, বা অবাধ ভোট, যেটা ছাপ্পা বা এই লুট তরা যে জিনিসগুলো আমরা দেখে অভ্যস্ত, রক্তপাত, সেটা কিন্তু এবারে নির্বাচনে হয়নি। ফলে বিজেপি দাবি করছে যে তারা এবার মাসনাদের দাবিদার। তা সত্ত্বেও বলি, সারা বাংলা জুড়ে ভোটে জিতে যে মেশিনারিটা দরকার, বিজেপির কিন্তু সেই মেশিনারিটা তৃণমূলের মতন অতটা শক্তিশালী অবশ্যই নয়। বহু জায়গাতেই কিন্তু যথেষ্ট দুর্বল সাংগঠনিক তাদের অবস্থা। এবং এবার যেটা বিশেষ করে লক্ষ্য করা গেছে, প্রার্থী পদ নিয়েও কিন্তু বিজেপির মধ্যে একটা তীব্র অন্তর্দ্বন্দ্ব ছিল। কিন্তু ওই যে 93% পোলিং, সেটা যদি বিজেপির এবার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের লাখে লাখে ভারতবর্ষের নাগরিকত্ব পাইয়ে দেওয়া, তাদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করা, এবং সেটাকে কেন্দ্র করে হিন্দু ভাবাবেগ, তার সঙ্গে অ্যান্টি ইনকামবেন্সি, দুর্নীতি, নারী নির্যাতনের মতন যে ইস্যুগুলো, সেগুলোকে যদি একসঙ্গে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, বা যদি এরকম একটা মানসিকতা মানুষের মধ্যে খেলতে থাকে যে সরকারটা বদল করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু বিরোধী দল হিসেবে কোনো শক্তিশালী সংগঠন না থাকলেও বিজেপি কিন্তু একটা বিরাট গেইন করে যেতে পারে। সেক্ষেত্রে আসন সংখ্যা 160 থেকে 175 হওয়াটাও কিন্তু বিচিত্র কিছু নয়। তাই সমস্ত কিছু মিলিয়ে প্রাতিষ্ঠানিক বিরোধিতার ভোট, দুর্নীতির ইস্যু, বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটেছে, নারী নির্যাতন, এই সমস্ত ইস্যুতে, এবং তার সঙ্গে ধর্ম মেরুকরণের যে একটা সুকৌশলের একটা রাজনীতি পরিস্থিতি বাংলায় তৈরি হয়ে গেছে, এবং তাতে বিশালভাবে সাহায্য করেছে কর্পোরেট সেক্টর পোষিত বিভিন্ন চ্যানেলগুলো। সেক্ষেত্রে আমার মনে হয় গণদেবতা কি স্থির করেছেন, আবারও বলছি, পরিবর্তন না প্রত্যাবর্তন, সেটা আগামী 4 মে যখন ইভিএম মেশিন গণনা শুরু হবে, বেলা 1টার মধ্যেই আমরা সবাই জেনে যাব কী হতে চলেছে। আনুমানিকভাবে, অনুমান নির্ভর এবং সামগ্রিক পরিস্থিতি বিচার করে যেটা আমাদের মনে হয়েছে, আমরা সেটুকুই আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আবারও বলছি যে অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু এখনও পর্যন্ত মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় স্থান অবশ্যই বিজেপি, এবং বাম এবং আইএসএফ জোট কতটা মানে সাফল্য পাবে সেই দিকেই সারা রাজ্যবাসী তাকিয়ে থাকবে, এবং ওই সাফল্যের ভিত্তিতে কিন্তু আগামী দিনে বাংলার রাজনীতি একটা অন্য আবর্তে পরিবর্তিত হতে পারে। ভালো থাকবেন, সকলকে নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।